লার্নিং ডিসেবিলিটি যে সমস্ত শিশুদের থাকে তাদের ক্ষেত্রে রিডিং, রাইটিং এবং অ্যারিথমেটিক অর্থাৎ পড়া, লেখা এবং অঙ্ক করার মতো স্কিলগুলোতে সমস্যা লক্ষ্য করা যায়। এই সমস্ত শিশুদের ক্ষেত্রে কি প্রয়োজন, তাদের ব্যবস্থাপনায় বা কি হবে, সেই হলো আজকে আমার আলোচনার বিষয়। আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকার। এই চ্যানেলে শিশুদের জন্য বাবা মাদের উদ্দেশ্যে, শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করেই থাকি। ফিরে আসছি আজকের আলোচনায়। লার্নিং ডিসেবল শিশুদের ব্যবস্থাপনা কি হবে সেটাই আমি এখন আলোচনা করছি। লার্নিং ডিসেবিলিটি যে সমস্ত শিশুদের থাকে তাদের লেখার ক্ষেত্রে সমস্যা, পড়ার ক্ষেত্রে সমস্যা, বানান, উচ্চারণ, শব্দ চেনা, শব্দ উল্টো করে উচ্চারণ করা, কিংবা লেখার ক্ষেত্রে মিরর রাইটিং এর সমস্যা, বি লেখার সমস্যা, 9কে 6 লেখার সমস্যা এবং অঙ্ক কষা ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। লার্নিং ডিসেবিলিটি এই সমস্ত কমপ্লেক্সে যে এরিয়াগুলো রয়েছে সেগুলি হলো ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসফেক্সিয়া, ডিসক্যালকুলিয়া ইত্যাদি। এই সমস্ত সমস্যাগুলি শিশুদের মধ্যে লক্ষ্য করা যায়। ডিসলেক্সিয়া পঠন পাঠনের অক্ষমতা, ডিসগ্রাফিয়া লেখার অক্ষমতা, ডিসক্যালকুলিয়া অঙ্ক কষার ক্ষেত্রে সমস্যা। এখন আমি আলোচনা করছি লার্নিং ডিসেবিলিটি থাকলে সেই সমস্ত শিশুদের ব্যবস্থাপনায় বা কি হবে। লার্নিং ডিসেবিলিটি যে সমস্ত শিশুদের থাকবে তাদের কিন্তু আবশ্যকভাবে আইইপির প্রয়োজন হবে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্ল্যান, যেটা ওই নির্দিষ্ট শিশুদের চাহিদা অনুযায়ী, ঘাটতি অনুযায়ী গঠিত করা হবে প্ল্যান, এবং সেই প্ল্যান ধরে তাকে শিক্ষা প্রদান করা হবে। লার্নিং ডিসেবিলিটি শিশুর জন্য কিন্তু আইইপি অবশ্যই গুরুত্বপূর্ণ। লার্নিং ডিসেবিলিটি যুক্ত শিশুদের শিক্ষাদানের জন্য কিন্তু আইইপি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এছাড়াও যে পদ্ধতি থাকে সেগুলো হলো রেমিডিয়াল টেস্ট। হ্যাঁ, পুনরায় পরীক্ষা নেওয়ার যে প্রক্রিয়া, সেটা একটি শিশু একবার পারলো না, প্রথমে সে অকৃতকার্য হলো, এই নয় যে সেটা সে জানতো না, তার কোনো পঠন পাঠনের সমস্যা কিংবা লার্নিং বিভিন্ন ডিসেবিলিটি থাকার কারণে সেই শিশুটির হয়তো সেই সময়ে গিয়ে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ঘাটতি হয়েছে, তাই তাকে পুনর্মূল্যায়ন করে আবার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা, রেমিডিয়াল টেস্ট। এছাড়া হলো রিওয়ার্ড রিইনফোর্সমেন্ট প্রদান করা, তাকে বিভিন্ন ধরনের রিওয়ার্ড রিইনফোর্সমেন্ট দিয়ে উৎসাহিত করা। হার্বাল রিওয়ার্ডও হতে পারে, কোনো সোশ্যাল রিওয়ার্ডও হতে পারে, আবার অবজেক্ট রিওয়ার্ডও হতে পারে। সোশ্যাল রিওয়ার্ড যেমন আজকে তোমাকে ঘুরতে নিয়ে যাব, তোমাকে আজকে আমি এটা দেখাবো। ভার্বাল রিওয়ার্ড, বাহ ভালো হচ্ছে, তুমি পারবে, গুড, ওয়েল ডান, এইসব বলে উৎসাহিত করা। এছাড়া হলো অবজেক্ট রিওয়ার্ড, যেটা কোনো বস্তু দিয়ে তাকে উৎসাহিত করা। যেমন তুমি আজকে যদি ভালো করে এই অঙ্কটি করো, তোমাকে আজকে আমি বল দেবো, তোমাকে আজকে আমি ওই পুতুলটা নিয়ে খেলতে দেবো, ওই গাড়িটা নিয়ে তুমি খেলবে আজকে, এই রকম বলে বলে তাকে উৎসাহিত করা পঠন পাঠনের প্রতি। সে যদি আজকে ঠিক করে লেখে, সে যদি আজকে ভালো করে পড়ে, সব বানানগুলো যদি ভালো করে উচ্চারণ করে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু তাকে এই রিওয়ার্ড রিইনফোর্সমেন্ট দিয়ে উৎসাহিত করা যেতে পারে। আরো একটি প্রক্রিয়া হলো স্টেপ বাই স্টেপ অনুশীলন করা। হ্যাঁ, শিশুটি ধীরে ধীরে যে পড়ছে, ধীরে ধীরে যে লিখছে কিংবা যে অঙ্ক করছে, কোথায় কোথায় তার ভুল হচ্ছে সেটা বোঝার জন্য স্টেপ বাই স্টেপ প্রতিটি ক্ষেত্রে সেটা অনুশীলন করতে হবে। যে জায়গাটাতে ঘাটতি দেখা যাচ্ছে সেই জায়গাটা থেকে নিয়ে কাজ শুরু করতে হবে। তাহলে এই ধীরে ধীরে অনুশীলন করার কারণে তার ভুলগুলোও যেমন খুব তাড়াতাড়ি দেখা যাবে, সেইগুলোকে নিয়ে অ্যানালাইসিস করে তার জন্য যথানুরূপ ব্যবস্থাও গ্রহণ করা যাবে। এরপর হলো শর্ট টাইমের টাস্ক। হ্যাঁ, যে সমস্ত শিশুদের লার্নিং ডিসেবিলিটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো টাস্ক দেওয়ার ক্ষেত্রে সেটা ছোট ছোট সময়ে ভাগ করে টাস্কটা দিতে হবে। আরো একটি উপায় হলো ইভ্যালুয়েশন টাইমলি। হ্যাঁ, সময় মতো ইভ্যালুয়েট করতে হবে যে বিষয়টা তাকে পড়ানো হচ্ছে কিংবা যে বিষয়ে তাকে নিয়ে কাজ করা হচ্ছে, সেই বিষয়টা যাতে সময় মতো অ্যানালাইসিস করা যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। কোথায় শিশুটির ভুল হচ্ছে, কোথায় কি কি তার জন্য আরো প্রয়োজন আছে, সেগুলো কিন্তু টাইমলি ইভ্যালুয়েশনের কারণেই পরিষ্কার হবে। এছাড়া হলো কনফিডেন্স গ্রো। হ্যাঁ, যে টাস্কটি শিশু শিখছে সেটা সে হয়তো ভীত হয়ে যেতে পারে, তার কঠিন কোনো বিষয় দেখে ভয় হয়ে গিয়ে সে রিঅ্যাক্ট করতে পারে, সে যাতে পারবে
এই উৎসাহ তাকে যেমন প্রদান করবেন, সেই সাথে কিন্তু তার কনফিডেন্স লেভেলটাকেও বাড়াতে হবে ধীরে ধীরে। তার দ্বারা যে সম্ভব, সে চাইলেই পারে, সেটা তাকে ছোট ছোট পার্টে যেমন তাকে বোঝাবেন, তার কনফিডেন্সটাকে উৎসাহ দিয়ে গ্রো করতে হবে। সে এই স্কিলটি অবশ্যই পারবে। আপনি তার পাশে আছেন, আপনি তাকে বকবেন না, আপনি তাকে সাহায্য করবেন তার এই স্কিলটি পারতে। এটা তাকে বলে তার কনফিডেন্সটাকে গ্রো করতে হবে। এরপর হলো পার্ট পার্ট টাস্ক। হ্যাঁ, যে টাস্কটি তাকে শেখাচ্ছেন, নতুন টাস্ক শেখানোর ক্ষেত্রে কিংবা পুরোনো টাস্কের ক্ষেত্রেও যেমন তাকে পার্ট পার্ট করে শেখাতে হবে, তেমনি পার্ট পার্ট করে কিন্তু অভ্যস্ত করাতে হবে। কেননা লার্নিং ডিসেবিলিটি যুক্ত শিশুরা একসঙ্গে অন্যান্য শিশুদের মতো একভাবে শিখে যেতে পারে না। তাদের শেখার ক্ষেত্রে যে বাধার সম্মুখীন হবে, তারা যে শিখতে পারবে না, এটাই স্বাভাবিক। তাই তাদের শেখানোর ক্ষেত্রে ধীরে ধীরে পার্ট পার্ট করে শেখাতে হবে, যাতে তার শিখন চাহিদাগুলো পূরণ হয়ে হয়ে সে একটি নতুন বিষয়, নতুন স্কিল আয়ত্ত করতে পারে। এরপরে আরো একটি উপায় হলো, এই সমস্ত শিশুদের ক্ষেত্রে টাস্ক সম্পাদনের জন্য অতিরিক্ত সময় দিতে হবে। টাস্ক সম্পাদনের জন্য অতিরিক্ত সময় দেওয়া কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ওই শিশুটির হয়তো অতিরিক্ত সময়ের প্রয়োজন আছে, অন্যান্য শিশুদের মতো ওই নির্ধারিত সময়ে সে কাজটি করতে পারে না, তাই তাকে কিন্তু ওই কার্যটি সম্পাদনের জন্য অতিরিক্ত সময় দিতে হতে পারে। পরীক্ষার ক্ষেত্রেও যে কারণে কিন্তু স্পেশাল চাইল্ডদের জন্য অতিরিক্ত সময় দেওয়ার ব্যবস্থা রয়েছে, তেমনই কিন্তু প্রাত্যহিক জীবনে কোনো কাজ শেখানোর ক্ষেত্রে এবং তা মূল্যায়নের ক্ষেত্রে তার জন্য অতিরিক্ত সময় দিতে হতে পারে। তাই যে কাজটি করাচ্ছে তাকে বুঝে সেই কার্য সম্পাদনের জন্য অতিরিক্ত সময় দিতে হবে। আরো একটি উপায় হলো, লার্নিং ডিসেবিলিটি যুক্ত শিশুদের ক্ষেত্রে ব্যবস্থাপনা হিসাবে সঠিক চার্ট এবং লার্নিং মেটেরিয়ালের ইউজ। হ্যাঁ, টিচিং লার্নিং মেটেরিয়াল যেগুলো ব্যবহার করা হবে, সেগুলো তার জন্য যাতে যথাযথ হয়, তার যে স্কিলটি সে শিখবে সেগুলোর জন্য যাতে যথাযথ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। শ্রেণীকক্ষে কিংবা বাড়ির পরিবেশে সে যে বিষয়ে তার ঘাটতি রয়েছে, সেই বিষয় অনুরূপেই চার্ট এবং লার্নিং মেটেরিয়াল যেমন ব্লক, পাজেল, ফ্ল্যাশ কার্ড, ছবি ইত্যাদি তার জন্য ব্যবহার করতে হবে। এই লার্নিং মেটেরিয়াল গুলো যাতে সঠিক হয় বা যথাযথ হয়, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়াও লার্নিং ডিসেবিলিটি যুক্ত শিশুদের ক্ষেত্রে অবশ্যই বোর্ডের ব্যবহার করতে হবে। কোনো টিচার শ্রেণীকক্ষে ক্লাস নেওয়ার সময় ওই নির্দিষ্ট শিক্ষার্থী বোর্ড ফলো করে, সেদিকে কিন্তু তাকে উৎসাহিত করতে হবে। প্রয়োজনে বারবার তাকে উঠে এসে বোর্ডে কিছু করা, বোর্ডে অঙ্ক করা, বোর্ডে শব্দ লেখা ইত্যাদির মতো টাস্ক তাকে দিয়ে করাতে হবে। সে বোর্ডের মতো বড় পরিবেশে এসে কাজটা কতটা ফলপ্রসূ করছে সেটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করা যাবে। শিক্ষকের দ্বারা ওই শিক্ষার্থীর প্রতি বোর্ডের ব্যবহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। লার্নিং ডিসেবিলিটি যুক্ত শিশু অর্থাৎ যাদের রিডিং, রাইটিং এবং অ্যারিথমেটিকের ক্ষেত্রে সমস্যা আছে, এই রকম শিশুদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রত্যেকটি ক্লাসের বিষয় অনুরূপ নোট রাখতে যথাযথভাবে সাহায্য প্রদান করতে হবে। শিক্ষকের দ্বারা সেটি সম্ভব না হলে তিনি সহপাঠীদের উৎসাহিত করবেন এবং অনুরোধ করবেন যাতে নোট করতে তারা তাকে সাহায্য করে। এই পদ্ধতিগুলো অনুসরণ করেই কিন্তু লার্নিং ডিসেবিলিটি যুক্ত শিশুদের ম্যানেজমেন্ট করা সম্ভব। সাধারণ শিক্ষকরা যদি ম্যানেজমেন্ট করতে অসমর্থ হন, সেক্ষেত্রে কিন্তু স্পেশাল এডুকেটরদের ভূমিকা থাকবে এখানে। আজকের ভিডিও এই পর্যন্তই। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন করে আলোচনায়। ততক্ষণ পাশে থাকুন, সাথে থাকুন, স্পেশাল টিউটোরিং দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের অনুপ্রেরণায় আমাকে নতুন ভিডিও আনতে সাহায্য করবে। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।